ভিউয়ার্স, আমরা আজকে আমাদের সাথে পেয়ে গেছি WBCS গ্রুপ সি সাকসেসফুল ক্যান্ডিডেট 2020 বকুল বিতান চক্রবর্তীকে। বকুল, আপনাকে আমাদের এই নমস্কার। প্ল্যাটফর্মে স্বাগত। তো আপনি বর্তমানে কোন পোস্টে চাকরি করছেন? আপনি সম্ভবত 2020-তে এসিটিও পোস্টে সিলেক্টেড হয়েছিলেন এবং হ্যাঁ, সেই পোস্টেই আপাতত আছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো এটা কি মানে আপনার মানে প্রথমেই আমার তরফ থেকে মানে এবং কম্পিউটার উইং ফ্যামিলির তরফ থেকে আপনাকে আপনার এই সাকসেসের জন্য প্রচুর অভিনন্দন। এবং ধন্যবাদ। তো যাই হোক, তো এবার শুরু করছি আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন। তো বকুল, এটা কি আপনার অবশ্যই। জীবনের প্রথম চাকরি? না, আমার এর আগে আমাদের যখন কলেজ থেকে বেরিয়ে ক্যাম্পাসিং হয়েছিল তখন পিডব্লিউসি তে পেয়েছিলাম। তো পিডব্লিউসি তে কিছু মাস কাজ করি, তারপর ছেড়ে ল্যাম্প ফেলোশিপ বলে একটা ফেলোশিপে ছিলাম দিল্লিতে। তারপরে আমার সরকারি চাকরির জার্নি শুরু, এবং আরআই এর কাজ করেছি এই এসিটিওর জয়েন করার আগে। আরআই ছিলাম, তারপরে এইটা আমার সাফল্য হয়েছে এসিটিও তে। তার মানে আপনি মিসলেনিয়াস 2018 বা 19-এ আড়াই পেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, 2019 মিসলেনিয়াসে আমি আড়াই পেয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমার এরপর সেকেন্ড কোশ্চেন থাকবে আপনার কাছে, যে প্রথম থেকে কি আপনার লক্ষ্য ছিল WBCS, মানে আহ, অন্য কোনো পাশাপাশি অনেক এক্সামও দিয়েছেন? আমি ডাব্লিউবিসিএস টা আমার অ্যাকচুয়ালি, যখন আমি ল্যাম্প ফেলোশিপে কাজ করি তখন আমার যেহেতু আমার মেম্বার অফ পার্লামেন্টের সঙ্গে কাজ ছিল, তখন আমি গ্রাসরুট লেভেলে কিভাবে আমলারা কাজ করেন সেটা আমি দেখতে পাই। তখনই আমার ইচ্ছে হয় যে আমি এই ধরনের পরীক্ষাই দেব। কিন্তু বাড়ির পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে একটা ব্যাকআপও দরকার। মানে প্রথমে তখন একবারে চাকরি ছাড়া তো চলে না। এবার আমি তখন ওই জন্য বিভিন্ন অন্য চাকরির জন্যও চেষ্টা করেছি, এসএসসি সিজিএল দিয়েছি, আহ, যেটাতে মোটামুটি ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত হয়েছিল, কিন্তু ফাইনালি আমি চাকরি পাইনি। এছাড়া আইবি দিয়েছি, আইবিএসিআইও, ওটাতেও ইন্টারভিউ এর পর আমি কেটে গেছিলাম। তো এছাড়া নাবার্ড, আরবিআই সবই চেষ্টা করেছিলাম, কিন্তু ওগুলোতে একটাতেও আমি পাইনি। WBCS এর অনুপ্রেরণাটা মানে কোথা থেকে এলো? মানে আপনি তো আড়াইয়ে জব করছেন, মানে জব করছিলেন রাদার, মানে তো WBCS করার অনুপ্রেরণাটা কার থেকে এলো? ডাব্লিউবিসিএস এ আমার মনে হয়েছে ওই যখন আমি ল্যাম্পে ছিলাম, আহ, ওই জায়গাতে আমার মনে হয়েছে যে ওই কাজ করার সময় যে কিভাবে ওনারা মানে ওই গ্রাউন্ড লেভেলে কাজ করছে সেইটা দেখে আমার খুব ভালো লাগে। এবং অনেক গভর্নমেন্ট অফিসিয়ালের সঙ্গে আমার তখন দেখা সাক্ষাৎও হয়, এবং তাদের সাথে কথা বলে টলে তার আগে আমি কোনো আমার ধারণাই ছিল না যে ডাব্লিউবিসিএস অফিসাররা কিভাবে কাজ করেন, সেই ধরনের আমার কোনো ধারণা ছিল না, মানে সিভিল সার্ভেন্টরা কিভাবে কাজ করেন। তখন আমার গ্রাসরুট লেভেলে আস্তে আস্তে দেখেন আর কি ধারণা আপনি? হয়। হ্যাঁ, মানে এই হ্যাঁ, হ্যাঁ, লাইনে হ্যাঁ, আসার অনুপ্রেরণা পেয়ে অবশ্যই, সিভিল সার্ভিস। অবশ্যই, ওকে। অবশ্যই, অবশ্যই। তো প্রথমবার যখন 20 জুলাই 2023-তে, যখন মানে গত বছর 2023 সালের 20 জুলাই যখন নিজের নামটা দেখলেন, তখন কিরকম ফিল হলো মানে লিস্টে? আমি তো প্রথমে মানে প্রথমে আমারই এক আড়াই এর কলিগ আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছিল। এবার আমি সেটা প্রথমে বিশ্বাস করিনি, কারণ সত্যি বলতে কি আমার এমসিকিউ স্কোরও সেরকম ছিল না। আমি তখন বুঝতে পারিনি যে হবে এটা। হবার মানে যখন সত্যি আমি যখন লিস্টে দেখলাম নামটা রয়েছে, তখন মানে আমার একটা জয়ফুল মানে মোমেন্ট সেটা হয়ে গেল। বলে বোঝানো যায় না। ঠিক। হ্যাঁ, মানে সেইটা একটা অদ্ভুত মোমেন্ট ছিল। আহ, মানে খুবই অনেক দিন তো ভালো কোনো চাকরি পাইনি, তারপরে এটা WBCS পাওয়া পাওয়াতে খুব, একটা। ঠিক। হ্যাঁ, তখন আমার বেশ ভালো লাগে। আচ্ছা, মানে WBCS প্রিপারেশন যেটা, এটা আপনি ঠিক কবে থেকে শুরু করেছিলেন, মানে আহ কোন সময়টা থেকে? আমি ডাব্লিউবিসিএস প্রিপারেশন শুরু করেছি 2017 ডিসেম্বরের টাইম থেকে। আহ, ওই টাইম থেকে আমার ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু। 2018-এ আমার ফার্স্ট অ্যাটেম্প। এইভাবে আমি আস্তে আস্তে দিয়ে মানে প্রথম অ্যাটেম্পটা 18-এ দিই, তারপর 19, তারপর 20-তে ফাইনালি সাফল্য পাই। WBCS এর বিভিন্ন সাবজেক্টস আছে, পলিটি, ইকোনমি, তারপর হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি এন্ড সো অন। মানে যেরকম ম্যাথস, জিআই আছে, সায়েন্স আছে, হ্যাঁ, ইংলিশ বেঙ্গলি হ্যাঁ। আছে। তো
মানে এখানে আপনার মানে এই যে এই স্ট্রাকচার অফ সিলেবাস, এখানে আপনার উইক পয়েন্টস কোনগুলো ছিল আর স্ট্রং পয়েন্টস কোনগুলো ছিল, যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, আমার স্ট্রং পয়েন্ট ছিল হচ্ছে হিস্ট্রি ছিল, সায়েন্স ছিল, তারপরে কিছু কিছু স্ট্যাটিক জিকেটা আমার মোটামুটি ভালো ছিল। কিন্তু উইক পয়েন্টে ছিল আমার জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো একটু আমার উইক পয়েন্ট ছিল। ইভেন ম্যাথসও আমার কিন্তু যেহেতু আমি বেশি প্র্যাকটিস করিনি, তা সেই কারণেই আমার ম্যাথসটাও একটু স্কোর কিন্তু আমার কম ছিল ম্যাথসে। আচ্ছা, আপনি কোনো ডেইলি রুটিন ফলো করতেন, মানে দিনের এই সময় ধরুন এইটা পড়বো, ওই সময় ওইটা পড়বো, মানে 24 ঘন্টাকে একটা সাইকেলে ভেঙে নেওয়া, মানে খাওয়া ঘুম বাদ দিয়ে, এরকম ব্যাপার ছিল কি? হ্যাঁ, মানে আমি যেটা করতাম, সকালবেলা উঠে যেটা প্রথম আমি কাজ করতাম হচ্ছে আমি ম্যাথস করতাম। মানে আচ্ছা। সেইটা আমার মনে আছে যে ম্যাথস 2-3 ঘন্টা আমি ম্যাথস করতাম। সেইটা করার পরে এইবার আমি আমার চয়েস মতো যে সাবজেক্ট, ধরুন যেটা আমাকে, আমি মানে রেগুলার অনেকগুলো সাবজেক্ট পড়তে পারতাম না। আমার হচ্ছে কোনো একটা সাবজেক্টকে আস্তে আস্তে শেষ করা। সেই জন্য ধরুন একটা বা দুটো সাবজেক্টকে আমি এবার দুপুর থেকে বিকেলের টাইমটায় পড়লাম, আবার বিকেল থেকে রাত্রিরে আরেকটা সাবজেক্ট পড়লাম। ধরুন হিস্ট্রি পড়লাম একটা টাইমে, জিওগ্রাফি পড়লাম আরেকটা টাইম, না, এইভাবে প্রায় ভেঙে আমি নিতাম। জাস্ট একটু ইন্টারাপ্ট করছি অকুল, আপনি হ্যাঁ, তাহলে হ্যাঁ, দিনে হ্যাঁ। মোটামুটি কতক্ষণ শিডিউল রাখতেন পড়াশোনার? আমার পড়ার শিডিউল প্রায় 10 ঘন্টা, 10 ঘন্টা পড়তে হতো। ঠিক আছে। আচ্ছা, বলছি আমাদের এই প্রিলিমস এবং মেন্স পরীক্ষার ধরুন দুটো ধাপ, এর জন্য কি হ্যাঁ, মানে আপনার কি সাজেশন যে এর জন্য কি প্রিপারেশন আলাদা নেওয়া উচিত নাকি ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা প্রিপারেশন নেব? আমার নিজের মনে হয় যে এখন যে প্যাটার্ন আছে এবং যেভাবে কোয়েশ্চেন আসে, তাতে ইন্টিগ্রেটেড করাটাই ভালো। প্রিলিমস মেন্স একসঙ্গে পড়াটাই ভালো, সাবজেক্ট গুলোকে ভালো করে জানা। মানে সেইটা এমসিকিউ সলভ তো আছে, কিন্তু সাবজেক্টটা ভালো করে না জানলে সেটা প্রিলিমস মেন্স দুটোতেই লাগে। তাহলে কি হয় যে কেউ গিয়ে ইন্টারভিউতে গিয়েও কেটে যেতে পারে। তো সেই কারণে আমার মনে হয়েছে যে ইন্টিগ্রেটেড প্রিপারেশনই মানে ভালো আমার মতে। আচ্ছা। তো বলছি এই যে ধরুন বিভিন্ন ধরনের সাবজেক্টস রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স আছে, এবং হ্যাঁ, জিকে আছে, স্ট্যাটিক জিকে যে পোর্শন। তো এগুলোর জন্য আপনি কোন কোন পার্টিকুলার বই ফলো করেছিলেন, যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, হিস্ট্রিতে আমি করেছিলাম নিতিন সিংহানিয়া স্যারের একটা ম্যানুয়াল আছে, তো ওখান থেকে আমি হিস্ট্রির পোর্শনটা পড়তাম। আচ্ছা, জিওগ্রাফিতে আমি জেনারেলি আমার যে এনসিইআরটি যেগুলো আছে, 11-12-এর এনসিইআরটি, সেইগুলো পড়েছি জিওগ্রাফির জন্যে। এছাড়া আপনার সায়েন্সের জন্যে আমি 9-10-এর যেগুলো এনসিইআরটি বুক আছে বা আইসিএসসি সময় যে বইগুলো ছিল, সেইগুলো একটু পড়াশোনা করেছিলাম। জিকের জন্য আমি স্ট্যাটিক জিকেটা আরিহান থেকে পড়তাম, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি নিউজ পেপার রেগুলার পড়তাম। আর ব্যাংকিং জিকের যেরকম ধরুন আড্ডা 24/7 বা ওই ধরনের যেগুলো আলো ওয়েবসাইট আছে, টেক্সট বুক আছে, ওইগুলো থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করে নিতাম। আচ্ছা। আর এছাড়া পড়ে রইলো পলিটি। পলিটি তো লক্ষ্মীকান্ত থেকে পড়েছি। ইকোনমি পড়েছি বিবেক সিং বলে একজন অথার আছেন, ওনার বই থেকে। আর এছাড়া ইংলিশ বাংলা তো রাইটিং প্র্যাকটিস করেছি, ওই কিরণ পাবলিকেশনস এর বই আছে, ওখান থেকে আমি রাইটিং প্র্যাকটিস করেছিলাম। এই মোটামুটি আমার প্রিপারেশন। ম্যাথস রিজনিং এর জন্য আর এস আগারওয়াল বইটা পড়া কি খুব প্রয়োজন, আপনার কি মনে হয়? মানে ম্যাথস রিজনিং এর জন্য আপনার মোটামুটি স্ট্র্যাটেজিটা কিরকম ছিল? ম্যাথস রিজনিং, আমি যদিও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, কিন্তু প্রবলেম হচ্ছে আমার যেহেতু বেশি আমি প্র্যাকটিস করিনি, সেহেতু আমার স্কোর কিন্তু কম এসছিল। আমি তাই মনে হয় আমার যে আর এস আগরওয়াল যেটা আপনি বললেন, সেটাকে ধরে যদি প্র্যাকটিস করা যায় খুবই ভালো হয়। আরেকটা বইও আমি একটু কিছুদিন করেছিলাম, সেটা ওই ম্যাজিক্যাল বুক অফ কুইকটার ম্যাথামেটিক্স বাই এম টায়রা। তো আচ্ছা, ওইটাও আমি টায়ার ম্যাথমেটিক্স। টায়রার ম্যাথামেটিক্সও ওটা কিছুটা করেছিলাম। আচ্ছা।
অনেকে কি করে, ধরুন এই মেন্সে এমসিকিউ এর যে 800 নম্বর, সেখানে অনেক বেশি ফোকাস দিতে গিয়ে ডেসক্রিপটিভ যে পেপার মানে ইংলিশ বেঙ্গলি এগুলোতে একটু কম ফোকাস দিয়ে ফেলে, বা আমরা শেষ মুহূর্তে করে ফেলতে পারবো এরকম একটা কনফিডেন্স থাকে সবার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আহ, যথেষ্ট আহ, মানে এমন কিছু টপিকস পরীক্ষায় দেওয়া হয় যেটাতে নাকি ডিপ থিঙ্কিং এর প্রয়োজন হয়। সো সেই জায়গায় আপনার কি মনে হয়, নিরন্তর প্র্যাকটিস করাটা দরকার, নাকি ওই রকম স্টেজে মেরে দেবো এরকম টাইপের একটা মানসিকতা দরকার? মানে আপনি কি করেছিলেন, ডেসক্রিপটিভ কি আপনি নিয়মিত প্র্যাকটিস করতেন? ডেসক্রিপটিভটা আমার পার্সোনালি আমার স্ট্রেংথ ছিল, আচ্ছা। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে বাংলাটা আমি চেষ্টা করতাম 1 মাস আগে থেকে একটু এক মাসটা, মানে আমি তো বলবো ইংলিশটা আমার নর্মালি ফ্লো ছিল বলে আমি লিখে দিতে পারতাম, কিন্তু বাংলাটা আমাকে কিন্তু 1 মাস ধরে রীতিমতো প্র্যাকটিস করতে হতো। স্পেশালি বানানে যাতে ভুল না হয়, সিনট্যাক্স গুলো যাতে ঠিক থাকে, এইগুলো দেখতে হবে। আর এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। এবার কারুর যদি ডেসক্রিপটিভ ইংলিশেও প্রবলেম থাকে, আমি তো বলবো তাকে 1 মাস কি 3 মাস আগে থেকে তার স্টার্ট করা উচিত। মানে এখন এমন কম্পিটিশন দাঁড়িয়ে গেছে যে আপনি যদি ভালো করে মানে পারফর্ম না করেন যে কোনো একটা পেপারেও, তাহলে কিন্তু সিলেকশন নাও হতে পারে। একদম। এবং সি গ্রুপে যেখানে 1200 নম্বরের পরীক্ষা, অপশনাল বাদ দিয়ে। হ্যাঁ, তো ঠিক ঠিক, একদম ঠিক। আচ্ছা, আপনি কি কোনো কোচিং ইনস্টিটিউটে পড়তেন, মানে নাকি সেলফ স্টাডি করেছেন? মানে আপনার কি মত, কোচিং ডাব্লিউবিসিএস এর জন্য ঠিক কতটা প্রয়োজন? আমি বলবো ডাব্লিউবিসিএস এর জন্য কোচিং এর খুব বেশি দরকার নেই। মক টেস্ট দেওয়া উচিত, মক টেস্ট বা মক ইন্টারভিউ। আমি পার্সোনালি যদিও মক টেস্ট খুব বেশি দিইনি, আমি নিজে টেস্ট পেপার সলভ করতাম বাড়িতে, কিন্তু অনেকে মক টেস্ট দিয়েছে। মক ইন্টারভিউ দরকার, কিন্তু ক্লাসরুম স্টাডি সেইটা আমার পার্সোনালি মনে হয় যে খুব বেশি দিন করে, বা শুধু ক্লাসরুম স্টাডির ওপরে কেউ যদি ভাবে যে সেইটা পড়েই আমি পেয়ে যাব, সেরকম কিন্তু নয়। আমি নিজে কিছুদিন আমি আমার হেল্প নিয়েছিলাম এই এসএনটি সিএসএসসি বলে একটি সংস্থা আছে, এটিআই সত্যেন্দ্রনাথ অ্যাডমিনিস্ট্রেটিভ ঠাকুর। ট্রেনিং হ্যাঁ। ইনস্টিটিউট। হ্যাঁ, ওখানে আমি কিছুদিন আহ, ওদের কাছ থেকে আমি হেল্প নিয়েছিলাম, কিন্তু ফাইনালি নিজেকেই করতে হয়। আমি তো আমার নিজের যা ধারণা, কেউ যদি চেষ্টা করে নিজেই করাটা ভালো বেশি। ভালো হয়। আর হ্যাঁ, আপনি তো বললেন আপনি 2017-তে ফার্স্ট এক্সাম দিয়েছিলেন এবং 2018-তেও এক্সাম দিয়েছিলেন। তো দু এই, হাজার আঠেরো থেকে। আচ্ছা, 2018 থেকে আপনি ফার্স্ট এক্সাম দেওয়া শুরু হ্যাঁ, করেছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো 2019-এ, মানে 2018 2019, মানে আপনি কি এই দুটো বছর কি এবি গ্রুপ নিয়ে পরীক্ষা দিয়েছিলেন, বা রাদার 2020-তেও, নাকি তিনবারই আপনি সি গ্রুপের জন্য টার্গেট করেছিলেন? না, আমি প্রত্যেকবারই এবি গ্রুপ নিয়েই করতাম। 2018 মানে প্রথমবার আমি এবি গ্রুপে ইন্টারভিউতেও কল পাই, কিন্তু আচ্ছা। এমনই আমার ইন্টারভিউ হয়েছিল বা বাকি মার্কসের জন্য আমি কোনো গ্রুপের চাকরি পাইনি। দু দু হাজার হাজার আঠারো উনিশ সালে আমি 2018 সালে আমি আবার এবি গ্রুপ নিয়েও অপশনালটা চেঞ্জ করেছিলাম, কিন্তু তাতেও আমি দেখলাম ফলপ্রসূ হলো না চাকরি। আমি 2019-এ কোনো গ্রুপেও মানে কল পাইনি। ফাইনালি 2020-তে এসে চাকরিটা পেয়েছি। হ্যাঁ, তাহলে অ্যাসপিরেন্টরা তোমরা বুঝতেই পারছো যে একবার যদি প্রিলিমস কেউ পাস না করতে পারে, বা মেন্স যদি পাস না করতে পারে, তাহলে ভেঙে পড়ার কিছু নেই। পরের বার আবার মানে উঠে পড়ে লাগলে বকুলের মতো সাকসেস কিন্তু তোমরাও পেতে পারো। তো এরপর আমার যে বক্তব্য থাকবে সেটা হচ্ছে, আপনি তো এবি গ্রুপে তাহলে ধরুন পেয়েছেন, তাহলে আপনার অপশনাল কি ছিল, মানে এবং সেটার হ্যাঁ, জন্য কি স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করতেন? এবি গ্রুপের ইন্টারভিউতে, তাই তো? একদম একদম। মানে এবি হ্যাঁ, গ্রুপের জন্য এবি অপশনাল গ্রুপে কিভাবে আর কি স্টাডি করতেন? অপশনাল স্টাডি করেছি আমি। যেহেতু পিএসআইআর এর নোটস আমি তখন কিছু কিছু বইও ইউজ করেছি, আর রেডিমেড নোটস যেগুলো পাওয়া যায় পিএসআইআর এর, ওল্ড রাজিন্দর নগরের কিছু কিছু বুক শপ আছে, আপনারাও যারা ভিউয়ার্স আছে তারাও সার্চ করলে পেয়ে যাবেন।
সেই বুক শপ থেকে পিএসআইআর এর যে ক্লাস নোটস গুলো হয় সেইগুলো আমি আনিয়ে কুরিয়ারে আনিয়ে নিতাম, দিয়ে সেইখান থেকে পড়ে আমি প্রিপারেশন নিতাম এই অপশনালের। অপশনাল এর ক্ষেত্রে মানে আপনার অপশনাল কি ছিল আপনার? মানে অ্যানথ্রোপোলজি ছিল আমার কি? অ্যানথ্রোপোলজি, আমি 2018-এ আমার পলিটিক্যাল সায়েন্স ছিল। আচ্ছা, তারপরে পলিটিক্যাল সায়েন্সের পর আমি চেঞ্জ করে 2019-এ আমি অ্যানথ্রোপোলজিতে যাই। অ্যানথ্রোপোলজিতেও সিমিলারলি আমি আহ, ওখানে আহ, কিছু কিছু বই থেকে নোটস বানানো আচ্ছা। এইভাবে আমি চেষ্টা করি, কিন্তু আমার ফাইনালি আমি কিন্তু পারিনি ভালো স্কোর করতে না যাই হোক দু সেটা হাজার মানে উনিশে সেটা আপনার যেহেতু ইন্টারভিউতে কল পেয়েছেন সেই জন্য আপনি হয়তো সাফল্যের খুবই কাছে গিয়েও ফিরে এসেছেন। তো আমরা আশা করব যে আপনি আগামী দিনে এবি গ্রুপে মানে যথেষ্ট ভালো রেজাল্ট করবেন। পরীক্ষা দিচ্ছেন তো এখন নিশ্চয়ই আরো। তো আমার স্যার মানে এই প্রেজেন্ট সিনারিওতে যেটা হয়েছে যে আমি চাকরি যেহেতু পেয়ে গেছি, এখন আমার পড়াটা সেরকম করে খুব বেশি কিন্তু হয় না, এবং এখন কম্পিটিশনও অনেকটা বেশি। তো সুতরাং আমি পরীক্ষা দিচ্ছি, কিন্তু আপনাদেরকে বলবো যে আমি কিন্তু 2023-এর প্রিলিমস আমি নিজে কোয়ালিফাই করতে পারিনি। তো সেই দিক থেকেও আমি বলছি যে সবসময় এরকম নয়, আমি ভেবেছিলাম যে আমার পড়া আছে হয়ে যাবে কিছু না, এক দুদিন পরে আমি দিয়ে দেবো। তো তাই করে কিন্তু আমি ব্লান্ডার করেছি, এবং সেই কারণে আমি জানি না যে ভবিষ্যতের কথা বলা খুব কঠিন আমার পক্ষে, কারণ এখন তো চাকরি জীবনে জয়েন করেছি, তবু এখন কি আপনার হবে ইন্সপিরেশন বলতে পারবো আপনি যেহেতু গ্রুপ সি তে পেয়েছেন সেই জন্য আমরা আশা করব আগামী দিনে আপনি এবি গ্রুপের জন্য আরো ভালো করে পরীক্ষা দেবেন। আমাদের তরফ থেকে আপনাকে সেই জন্য শুভেচ্ছা রইলো। তো আচ্ছা, না। ধন্যবাদ। এমসিকিউ বই সলভ করতেন কিছু কি মানে ধরুন আমরা মার্কেটে দেখতে পাই মনোহর পান্ডে 14,000 প্লাস বা দিশার 10,000 প্লাস, তো এইগুলো কি আপনি মোটামুটি প্র্যাকটিস করতেন মানে এমসিকিউ বুক, সেটা লুসেন্ট হোক, হ্যাঁ, আরিহান্ত হোক, দিশা হোক, যা হোক, সেগুলোর উপযোগিতা ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রে কত? দেখুন আমি যে সময় পরীক্ষা দিয়েছি বা ওই ইয়ার গুলোতে আমার কিন্তু বেস ছিল এবং ধ্যান জ্ঞান ছিল পিওয়াইকিউ, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি একটা স্ক্যানার বলে একটা বই পাওয়া যায়, ডাব্লিউবিসিএস স্ক্যানার, সেই বইটি থেকে আমি যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল আমার কিন্তু সেইটা প্রায় সব মুখস্থ করে ফেলেছিলাম। সেইটাই আমার মেন টার্গেট ছিল, এবার সময় একটু বাঁচলে কোনো কোনো সাবজেক্টে আমি ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও করেছি। আমার পুরো প্রিপারেশন কিন্তু এই দুটোর বেস করি, আমি কিন্তু আলাদা করে কোনো এমসিকিউ বই এছাড়া যেগুলো আছে, টেস্ট পেপার কিছু কিছু সলভ করেছি। ফুল টেস্টের মানে ফুল টেস্টের এনভায়রনমেন্টটা এবং ফুল টেস্টের কিরকম হয় সেটাকে উপলব্ধি করার জন্য, কিন্তু বাকি আমার সবই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোই আমার ছিল মেন অস্ত্র। মানে পিওয়াই কিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপনার মেন অস্ত্র ছিল আর কি ডাব্লিউবিসিএস এর হ্যাঁ, প্রিলিমস হ্যাঁ, এবং মেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তো এবং সেগুলোকে প্রিলিমস। অ্যানালাইজ করতাম ধরে ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অ্যাসপিরেন্টসরা তোমরা শুনছো বকুল বাবু কিভাবে তার মানে প্রস্তুতিটাকে তুখর করেছেন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছেন এবং অবভিয়াসলি অনেক এমসিকিউ উনি সলভ করেছেন, না হলে আজকে ওনাকে এই জায়গায় আমরা দেখতে পেতাম না। তো যাই হোক, প্রিলিমস এবং মেন্স এর পর আরেকটা ধাপ থাকে যেটা হচ্ছে আমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। তো সেখানকার মানে তার প্রস্তুতি সম্পর্কে অভিজ্ঞতা কিরকম, বা আপনি পরীক্ষা মানে পিএসসি অফিসে যখন ইন্টারভিউ দিতে গেছিলেন তার গোটা অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, এবার দেখুন পার্সোনালিটি টেস্ট মানে যেটা বলছে, পার্সোনালিটি টেস্ট কিন্তু সিভিল সার্ভিসে সবসময় শুধু নলেজ দিয়ে হয় না, পার্সোনালিটিটাকে টেস্ট করছে মানে আপনার স্মার্টনেস, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এবং কিভাবে প্রেজেন্ট করা, তাকে কিভাবে তার ম্যানারিজম এইগুলো ঠিক রাখতে হয়, এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমি গ্র্যাজুয়েশনে পড়েছি, যেমন আমার ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমার একটা, আমি যদিও অনেক বছর হয়ে গেছে তাও আমি একটা বেসিক জায়গা থেকে পড়ে গেছিলাম, কারণ সেখান থেকে ফাইনালি আমার যেখানে আমি আহ, যখন ইন্টারভিউ দিতে যাই সেখানেও কিন্তু আমাকে একটা দুটো প্রশ্ন করা হয়, আহ, খুব বেসিক হলেও ফ্র্যাকশনাল ডিস্টিলেশন নিয়ে কোয়েশ্চেন ছিল।
তো সেই জন্য আমি বলবো যে যার যা সাবজেক্ট আছে সেটা যেন সে ভালো করে পড়ে যায়। এছাড়া কেউ যদি চাকরি করে তো তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাগুলোও যাতে পড়ে। আমি পার্সোনালি ভলান্টিয়ারিং করেছিলাম ক্রাই সংস্থায়, তো সেইটাও আমাকে একবার দুবার জিজ্ঞাসা করা হয়েছিল। তো আর প্রোফাইলে যেগুলো মানুষের এছাড়া হচ্ছে হবি, হবিটা যেন তাদের মোটামুটি কি হবি আছে সেইগুলো ঠিক করে মানে একটা লিস্ট করে নিজেরা একটা মানে যার যেটা করতে ভালো লাগে সেইগুলো যাতে জানা থাকে। এছাড়া আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স এ খুব জোর দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স যা যা অ্যাটলিস্ট যে যখন কি পরীক্ষাটা দেয়া হচ্ছে এই ইন্টারভিউটা তার আগের মাসে যেন কারেন্ট অ্যাফেয়ার্স পুরো তটস্থ থাকে, কারণ না হলে আহ, ওই বোর্ডের সামনে কিন্তু আমি ইন্টারভিউতে যখনই গেছি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো এই জায়গাগুলো আমার মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট। আর শেষমেশ আমি বলবো মক ইন্টারভিউ দেবেন যেখানে আপনার মনে হয় এটারও খুব বড় অবদান আছে, কারণ মক ইন্টারভিউ এবং কোথায় ভুল হচ্ছে সেইগুলো দেখার এটা খুব দরকার। মক ইন্টারভিউ এর কথা তো আপনি বললেন, প্রিলিমস এবং মেন্স এর যে মক টেস্ট গুলো সেগুলো কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? মানে এই মক ইন্টারভিউ আমি মনে করি, প্রসঙ্গেই আমি বললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখুন আমার যেটা মনে হয়, আগে আমি ভাবতাম যে অতটাও মক টেস্ট না দিলে চলবে, প্রিলিমস মেন্স এমনি শুধু মানে আমি যেভাবে প্রিপারেশন করেছি পিওয়াইকিউ দিয়ে হয়ে যাবে। কিন্তু এই ইভলভিং সিচুয়েশনে এইবারে যেরকম কোয়েশ্চেন এসছে 2023-এ, তাতে আমি বলবো কিন্তু মক টেস্টের জরুরি আরো হয়ে গেছে। মক টেস্ট না দিলে কিন্তু সেই জায়গায় আসা যাবে না, সেই কম্পিটিশনে কিন্তু দাঁড় করানো যাবে না, কারণ মক টেস্ট খুব দরকারি এখন যা হয়ে গেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে, যে ডাব্লিউবিসিএস ধরুন একটা খুব লং প্রসেস, অনেকটা টাইম টেকিং হ্যাঁ, প্রসেস। মানে আপনি 2020-তে প্রিলিমস দিয়েছেন, 2021-এ মেন্স দিয়েছেন, এবং একটা কোভিড হ্যাঁ, সিচুয়েশনের মধ্যে আপনাদের মেন্সটাও সম্ভবত অনেকটা ডিলে হয়েছিল, এবং তারপরে হ্যাঁ, এতটা স্ট্রেনুয়াস টাইমের পর 2023-এ মানে জুলাই মাসে আপনাদের রেজাল্ট বেরোলো। তো হ্যাঁ, মানে এই যে 2020 থেকে 2023-এর যে জার্নিটা, এত একটা আর্ডুয়াস জার্নি, যেটা যেটা টাইম টেকিং জার্নি, এই সময়টা নিজেকে মানে হ্যাঁ, কিভাবে আপনি ধৈর্য রেখেছিলেন? মানে অনেকেরই দেখা যায় মানসিক ভাবে ভেঙে পড়ে, ডিপ্রেসড হয়ে যায়, বা অনেকে ভাবে যে হ্যাঁ। পড়ে কি হবে, বা আদৌ এর কোনো ফলপ্রসূ হবে কিনা। তো এই সময়টা আপনি নিজেকে কিভাবে ঠিক রেখেছিলেন? আমার মনে হয় এই সময়টা মানে সবারই খুব ডিফিকাল্ট সময় গেছে। তো এই সময়টাতে আমি নিজে কি করতাম, কিছু কিছু সময় যখন মন খারাপ হয়ে যেত আমি সিনেমা দেখতাম, গান শুনতাম। এছাড়া আমি মেডিটেশন করার চেষ্টা করেছি। মেডিটেশনে আমি একটা জায়গায় গেছিলাম, ভিপাসানা মেডিটেশন বলে হয়, তো সেখানে আমি গিয়ে 10 দিনের মেডিটেশন হয়, তো সেখানে মেডিটেশন প্র্যাকটিস করে আসি। আসার পরে ওই ভিপাসানা না হলেও আমি আনাপানাটা চেষ্টা করি রেগুলার একটা প্র্যাকটিসে রাখতে, যাতে ওটা হচ্ছে আপনার ডিপ্রেশন থেকে মুক্তি এবং যে কাজে একটা ফোকাস মানে আনার জায়গাটা থাকে। এছাড়া ডিপ্রেশন কিন্তু খুব রিয়াল, মানে ডিপ্রেশন আসবেই এই প্রিপারেশনে। আমি তো বলবো মানে এক এক সময় মনে হবে যে সব কিছু ভেঙে পড়ে যাবে, যে চাকরি আর পাওয়াই যাবে না। আমি নিজে এটা ফিল করেছি। মানে একটা সময় হয়েই গেছিল যে মানে কারুরকে মানে যে কোনো ধরনের চাকরি পেলেই হবে, মানে আমার এইরকম অবস্থা হয়ে গেছিল। কিন্তু স্বাভাবিক। সেইখান থেকে ফাইনালি রেজাল্টটা বেরোয় যখন, তখন আমি ভাবি যে না, এতদিনের কষ্ট সার্থক হয়েছে। আচ্ছা বকুল, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, এবং আজকের এই প্রশ্নটা দিয়ে আমরা কনক্লুড করব, যে ফিউচার অ্যাসপিরেন্টস হ্যাঁ, যারা আছে তাদের জন্য আপনার কি সাজেশন? মানে এই লং জার্নিটা তারা কিভাবে পেরোবে, এবং কি কি তাদের প্রতি আপনার সাজেশন থাকবে? আমার একটাই মানে ভালো সাজেশন যেটা আমি বলবো যারা এখন ডাব্লিউবিসিএস প্রিপারেশন শুরু করছে, আপনারা হয়তো জানেনও যে খবরেও যে আস্তে আস্তে এটা ডেসক্রিপটিভের দিকে যেতে পারে সেটা বলছে। তো সব সময় সাবজেক্ট গুলোকে শেখার চেষ্টা করবেন, মানে শুধু এমসিকিউ প্র্যাকটিস করে গিয়ে আহ বা কিছু একটা ভালো কোয়ালিটি আছে স্টেজে মেরে দেবো এইগুলো যেন না থাকে। এটা সব সময় একটা হার্ড ওয়ার্ক
স্মার্ট ওয়ার্ক সবাই বলে ঠিকই, কিন্তু হার্ড ওয়ার্কও লাগে। আপনাদের কিন্তু একটা সময় দিয়ে সাবজেক্ট গুলোকে চিনতে হবে, তারপরে আপনি এমসিকিউবি হোক বা ডেসক্রিপটিভই হোক বা আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করুন, আপনি সবই পারবেন। কিন্তু সাবজেক্ট গুলো না জেনে যেন না যাওয়া হয়, মানে যাওয়া না হয়, মানে ভালো করে জেনে ভেতরে ঢুকে যেন সবকটা সাবজেক্টকে শেখা হয়। তাহলেই আমার মনে হয় যে সাফল্য পাবে। আর ধৈর্য রাখবেন, যে একটা না একটা সময় হবেই। এটা আমি যদি পেয়ে থাকি, এত ফেলিওরের পরে এত পরীক্ষা বিফল হয়ে যদি আমি শেষে সাফল্য পেয়ে থাকি, তো যে কেউ, আমার মনে হয় যে কোনো মেধার ছাত্র ছাত্রী যে কেউ পারবে এটা সফল হতে। মানে আপনি বলছেন যে ইন ডেপথ অ্যানালাইসিস অফ ডিফারেন্ট সাবজেক্টস ইজ নিডেড, এটা দরকার। হ্যাঁ, অবশ্যই, একদম। অবশ্যই, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার বিজি শিডিউল থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। তো ধন্যবাদ। প্রদীপ বাবু, আপনাকে আপনার আগামী কর্মজীবনের জন্য আমরা কম্পিউটার উইনের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।